এবং যথারীতি ক্লাসে এলে এক্সপেকটেশন থাকে যে অনেক ছাত্রছাত্রী থাকবে, আমরা পড়াবো। ওয়ালাইকুম আসসালাম জহিরুল। শোনা যাচ্ছে কি না শুধু সেটা একটু লিখো, তাহলে আমি পড়াবো। আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ঐশী, কথা শোনা যাচ্ছে? আজকের ক্লাসে উমামা আমাকে আরএস ফ্যাক্টর পড়ানোর জন্য অনুরোধ করেছিল, কিন্তু উমামাকেই দেখছি না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ছেলেমেয়েরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে স্টার্ট করছি আজকে আমার ক্লাস জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। আমি জেনেটিক্স সম্পর্কে কিছু কথা বলে তারপরে তোমাদেরকে আরএইচ ফ্যাক্টরটা পড়াবো। এটা অনুরোধ ছিল, আরএইচ ফ্যাক্টর উমামা ওটা জানতে চেয়েছিল। এখন উমামা নেই যদিও, তারপরেও পরে দেখে নেবে, আশা করি পরে দেখে নেবে। তো আমরা জেনেটিক্স নিয়ে একটু সাধারণ কথাবার্তা বলে নিই। জেনেটিক্স যেন এর বাংলা কি? জিনতত্ত্ব, তাই না? বংশগতিবিদ্যায় যেটা ভূমিকা রাখে, জিনতত্ত্ব এবং ইভলিউশন আমরা পড়ব বিবর্তন। জিনতত্ত্ব হচ্ছে যে একটা জীব যে তার অপত্য সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখে। সেই যে নিজের অস্তিত্বটা বজায় রাখলো, সেখানে তার ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যে ফ্যাক্টরের মাধ্যমে স্থানান্তরিত হয় সেটাই জিন। আমরা এখন তোমাদেরকে যেটা বলেছিলাম যে একটা সেল যদি জীবের গঠনের প্রথম একক কি, আমরা যদি বলি যে একটা সেল দ্বারা জীবদেহ গঠিত হয়। এখন যদি বলি সেই সেলের হার্ট কি, এই সেলের হার্ট হচ্ছে আমরা বলেছিলাম নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের হার্ট কি, আমরা বলেছিলাম ক্রোমোজোম। ক্রোমোজোমের হার্ট বলেছিলাম ডিএনএ, এবং ফাইনালি ডিএনএর হার্ট বলেছিলাম জিন। সেই জিন নিয়ে যে গবেষণা করেছিলেন তিনি হচ্ছেন কে বলো, তোমরা জানো? তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল, তাকে জেনেটিক্সের জনক বলা হয়। তার জন্যই আমরা এই জেনেটিক্স সম্পর্কে জানতে পেরেছি। একটা সেলের একেবারে হৃৎপিণ্ড যেটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের হৃৎপিণ্ড যেটা ক্রোমোজোম, ক্রোমোজোমের হৃৎপিণ্ড ডিএনএ, এবং ফাইনালি ডিএনএ হৃৎপিণ্ড হচ্ছে জিন। এই জিনটাই বংশ পরস্পরায় আমাদের দৃশ্যমান অদৃশ্যমান যত ক্যারেক্টারিস্টিক্স আছে, যত বৈশিষ্ট্য আছে, আমাদের সন্তান সন্ততিতে এটা স্থানান্তরিত করে। এখন আমি উমামাকে দেখতে পেলে আরএস ফ্যাক্টরে যাব, কিন্তু দেখতে না পেলে আমি আরএস ফ্যাক্টরে যাব না। জিনতত্ত্বর এই প্রথম টপিকস যেভাবে পড়ানো উচিত, আমি সেভাবে তাহলে স্টার্ট করব, যে আমরা যেভাবে এটা পড়ানো উচিত আর কি, ঠিক সেইভাবে আমরা এখন আসি কিছু শব্দে আসি, যে শব্দগুলো আমাদের এই জিনতত্ত্ব পড়তে যেয়ে লাগবেই। এই জিনতত্ত্ব পড়তে যেয়ে আমরা এই শব্দগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করব। সেটা কি, আগে আমরা যার জন্য এই জিনতত্ত্ব আমরা পেয়েছি বংশগতিবিদ্যার জনক, যাকে পরবর্তীকালে নোবেল পুরস্কার দেওয়া হয়, মৃত্যুরও 16 বছর পর তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়, যার জন্য আমরা ঋণী। এই যে আমাদের জেনেটিক যে বডির যে মানচিত্র করা হচ্ছে, ম্যাপিং করা হচ্ছে, কোন জিনের কারণে আমরা অসুস্থ হচ্ছি,
এই যে করোনা ভাইরাস নিয়ে কাজ করছে, জেনেটিক সিকোয়েন্স যেটা, সেটা এই জিন গবেষণা করেই বের করছে। এই সব কিছুর জন্য আমরা যে ব্যক্তিটার কাছে ঋণী, সেই ব্যক্তিটা হচ্ছে যে আমাদের গ্রেগর ইয়োহান মেন্ডেল। নামটা তোমরা এখনই খাতায় লিখে মুখস্থ করো। আমরা মেন্ডেলের পুরো নামটা আমরা জেনে নিই। গ্রেগর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, গ্রেগর ইয়োহান মেন্ডেল। এনার টাইমটা, ডিউরেশনটা ছিল 1822 সাল। খুব একটা বেশি বাঁচে নাই, দেখো 1822 সাল থেকে 1884, 62 বছর না? এই হচ্ছে ওনার জীবনকাল। তার কাছে আমরা ঋণী। তিনি কি ছিলেন বলতো? তিনি ছিলেন একটা গির্জার ফাদার ছিলেন, গির্জার পাদ্রী ছিলেন। উনি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু লোকচক্ষুর আড়ালেই রয়ে যান এবং তার গবেষণার অনেক বছর পর তার গবেষণা নিয়ে যে বিজ্ঞানীরা কাজ করেন এবং পুনরাবিষ্কার করেন, অর্থাৎ তার গবেষণাগুলোকে পরবর্তীকালে যারা গবেষণা করেন তাদের নামগুলোও কিন্তু আমাদের একান্তভাবে জানা দরকার। যে বংশগতিবিদ্যা তোমার হচ্ছে এই গ্রেগর মেন্ডেল, জোহান মেন্ডেল, উনি কিন্তু কাজ করেছিলেন মটরশুঁটি গাছ নিয়ে। মটরশুঁটি গাছ নিয়ে আজকে আমরা সাধারণ কিছু আলোচনা করব, সেগুলো একটু জেনে নিই। এই মটরশুঁটি গাছ নিয়ে উনি গবেষণা করেছিলেন। গবেষণা করে উনি যুগান্তকারী দুটি তথ্য দেন। সেই দুইটি তথ্যের উপরেই কিন্তু বেস করে জেনেটিক্সের সব কিছু। তো উনি ওই গির্জার পাদ্রী ছিলেন এবং উনি অনেক দরিদ্র ছিলেন। যৌবনে তিনি অনেক অসহায় অবস্থার মধ্যে দিয়ে কেটেছেন। তারপরে উনি কিন্তু গ্র্যাজুয়েট হন তোমার হচ্ছে 1840 খ্রিস্টাব্দে, জিমনেসিয়াম থেকে গ্র্যাজুয়েট হন এবং ব্রুন শহরে তোমার 1843 খ্রিস্টাব্দে, তোমার এই যে দেখো 1840 খ্রিস্টাব্দে উনি গ্র্যাজুয়েট হন। কোথা থেকে? এখান থেকে গ্র্যাজুয়েট হন এবং উনি গ্রেগর উপাধি পান কত খ্রিস্টাব্দে দেখে নাও। এগুলো কিন্তু অবজেক্টিভ কোশ্চেন জন্য না, এমনিও জানা দরকার। 1843 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ব্রুন শহর, অস্ট্রিয়ার ব্রুন শহরের একটি আশ্রমে শিক্ষানবিশ হিসাবে তিনি যখন জয়েন করেন তখন গ্রেগর উপাধিটা পান। এরপর তিনি সেখানেও কিন্তু পদার্থবিজ্ঞান এবং গণিত শাস্ত্র এটাতে তিনি সাফল্য পান না, আশানুরূপ ফলাফল করতে পারে না। তখন তিনি ফিরে আসেন, এসে তোমার 1887 খ্রিস্টাব্দে, 84তে মারা যায়। 1857 খ্রিস্টাব্দে এই যে মটরশুঁটি গাছ, এটা নিয়ে তিনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন এবং দীর্ঘ 7 বছর পরীক্ষা করে যুগান্তকারী তথ্য দেন। যদিও তিনি জীবিত অবস্থায় তার সেই তথ্যের কোনো মূল্যায়ন পায় নাই। এরপরে মারা যাওয়ার 16 বছর পরে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়। যাই হোক, তাহলে জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক হিসাবে আমরা নাম জানলাম তোমার হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। ওনার জন্ম মৃত্যুসাল হচ্ছে 1822, 1884। উনি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন 1840 সালে জিমনেসিয়াম থেকে। 1843 সালে অস্ট্রিয়ার ব্রুন শহরে আসেন এবং সেখানে এক আশ্রমে উনি জয়েন করেন।
সেখানে উনি ফেইলিওর হন ফিজিক্স এবং ম্যাথে। তখন কিছুটা মন খারাপ করে বেরিয়ে এসে উনি 1857 সালে 7 বছর একটা গির্জার সামনে ছোট্ট একটা জায়গা ছিল, সেখানে সুইট পিয়া মটরশুঁটি গাছ নিয়ে তিনি গবেষণা করে তারপরে যুগান্তকারী দুটা তথ্য দেন, যে তথ্যকে আমরা মেন্ডেলিজম বলে থাকি। কতগুলো তথ্য আমি তোমাদের এখানে দিব এই মেন্ডেল সম্পর্কে, সেই তথ্যগুলো তোমরা একটু লিখে নাও। কিছু তথ্য দিব, যে তথ্যগুলো আমরা খাতায় লিখে লিখে মুখস্থ করব। উনি তো দিলেন অনেক তোমার সূত্র বলে তিনি সূচনা করেন। ছেষট্টি খ্রিস্টাব্দে দুটি লিখিত আকারে বের করে দেন এবং সেটা কোথায় প্রকাশিত হলো সেটাও লিখে নাও, যে তার বাগানের মিষ্টি মটরশুঁটি গাছের উপর যে পরীক্ষা চালিয়ে আবিষ্কৃত মৌলিক সূত্রগুলি যে পত্রিকায় বের হয় সেই পত্রিকার নামটা লিখে নাও। 1866 সালে, যদিও তখন কোনো রকম গুরুত্ব দেয়া হয় নাই, তারপরেও ওটা প্রকাশ হয় জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, লিখে নাও। জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এই 1866 সালে এটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে ওনার সেই যুগান্তকারী তথ্য দুটি প্রকাশিত হয়। এটা লিখে নাও, জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি 1866। তোমার কিন্তু তার মৃত্যুর পরেও, মানে মৃত্যুর আগ পর্যন্ত এটা নিয়ে কোনো হইচই হয়নি, কোনো কিছু হয়নি। উনি মারা যায় 1884 সালে। 1884 সালের কত তারিখে মারা যায় সেটাও একটু জেনে নাও। 5 জানুয়ারি উনি মারা যান 1884 সালের 5 জানুয়ারি। তাহলে এই তথ্য কয়টা আমরা জানলাম, যে গ্রেগর জোহান মেন্ডেল 1822 সাল থেকে 1884 সালের 5 জানুয়ারি পর্যন্ত ছিলেন। উনি তোমার জিমনেশিয়াম থেকে গ্র্যাজুয়েশন করলেন, সেখানে ফিজিক্স এবং ম্যাথে মন খারাপ করে বেরিয়ে আসলেন। যৌবনে উনি খুবই দরিদ্র ছিলেন। তারপরে উনি একটা আশ্রমে আসেন, সেখানে গ্রেগর উপাধি পান। সেখানে তিনি সুইট পিয়া নিয়ে গবেষণা করা শুরু করেন, করে যুগান্তকারী দুটো তথ্য দেন। সেই তথ্য বের হয় জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি নামক পত্রিকায় বের হন 1866 সালে। কিন্তু তারপরেও তাকে নিয়ে খুব একটা হইচই হয় না। হইচই কখন হলো, উনি যখন মারা গেলেন। ওনার এটা নিয়ে 16 বছর পরে 1990 সালে কারা কারা দেখো এটা নিয়ে পৃথকভাবে গবেষণা করে তার সত্যতা উপলব্ধি করলেন, সেই জায়গাগুলো আমি আবার লিখি, তোমরা খাতায় লিখে লিখে মুখস্থ করো। কারণ আমাদের এই বিজ্ঞানীগুলোর কাছে আমরা ঋণী, তাদের নাম জানা দরকার, তারা কে কখন কি করেছে সেটা আমাদের ভালোভাবে জানা দরকার। তাহলে মেন্ডেল মারা যাওয়ার কত বছর পর? 16 বছর পর। মৃত্যুর 16 বছর পর। কত সালে? 1990 সালে। 1990 সাল। কারা সেটা নিয়ে এগিয়ে গেলেন
তাদের নামগুলো একটু জেনে নাও। হুগো দ্য ভ্রিস, হুগো দ্য ভ্রিস, ইনি একজন। আর একজন ছিলেন কার্ল কারেন্স, CARLCORRENS, কার্ল কারেন্স। এরা হচ্ছে নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী। ইনি হচ্ছেন নেদারল্যান্ড। আর কার্ল কারেন্স হচ্ছে জার্মানির। কারেন্স হচ্ছে জার্মানির। এবং অস্ট্রিয়ার হচ্ছে, নামটা লিখে নাও আগে, এরিক ভন চেরমার্ক, নামটা উচ্চারণ কিন্তু চেরমার্ক, TSCHERMARK। ইনি হচ্ছে অস্ট্রিয়ার। এই তিনজন বিজ্ঞানী তোমার 1990 সালে এসে পৃথকভাবে গবেষণা করলেন মেন্ডেলের সেই সূত্র দুটো নিয়ে, এবং পুনঃ আবিষ্কার করলেন যে হ্যাঁ, উনি সত্য ছিলেন, সব কিছু ঠিক ছিলেন। এবং সেটা পুনরায় 1901 সালে আমি এখানে ভুল করেছি, দেখো, এখানে 1900 সালে ওনারা গবেষণা করলেন আবার নতুন করে, এই তিনজন বিজ্ঞানী। এবং এরা 1901 সালে ফ্লোরা নামক জার্নালে সেটা আবার বের করলেন, পুনঃ প্রকাশিত করলেন। অর্থাৎ মেন্ডেল যেটা প্রকাশিত করেছিল 1866 সালে, তখন কেউই সেটা নিয়ে মাথা ঘামায়নি। তার মৃত্যুর 16 বছর পর 1900 সালে এসে নেদারল্যান্ডের হুগো দ্য ভ্রিস, জার্মানির কার্ল কারেন্স এবং তোমার অস্ট্রিয়ার এরিক ভন চেরমার্ক, উনি অস্ট্রিয়ার। এনারা তিনজন পৃথক পৃথক গবেষণা করে তিনজনে একই রেজাল্ট পেলেন যে হ্যাঁ, এটা যা বলেছেন তাই। এবং সেটা 1901 সালে মূল গবেষণাপত্রটি ফ্লোরা জার্নালে আবার প্রকাশিত করলো। এবং এই প্রকাশিত করার পরেই কিন্তু গ্রেগর মেন্ডেলকে জেনেটিক্সের জনক হিসেবে ঘোষণা দেওয়া হলো, যে তার মৃত্যুর 16 বছর পরে তাকে জেনেটিক্সের জনক বলে ঘোষণা দেওয়া হলো। এটা একটা বিশাল ব্যাপার। আমরা ওই যে কথাটা আমরা বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা হয় না, যে এরকম তো আমরা দেখছি, বাংলাদেশেও এরকম দেখছি, সারা বিশ্বেই দেখছি, তাই না? যে সুশান্ত সিং রাজপুত যে মারা গেল, সুসাইড করলো, ওর সম্পর্কেও আমরা একটু দেখলাম সারা ফেসবুকে। আমি তো এগুলো কোথায় দেখবো, তোমরা লেখালেখি করো, সেখানে দেখলাম যে সে অনেক নলেজেবল। পরে দেখলাম যে আসলে সে অনেক নলেজেবল ছিল, সে অনেক প্রতিভাবান ছিল। তো আমরা মর্যাদা দিই কখন? মৃত্যুর পরে তাকে নিয়ে আমরা নানা রকম কথাবার্তা বলি, ঠিক আছে? তো এরপরে আমি কয়েকটা কথা বলবো, আমরা এই জিনতত্ত্বের কি প্রয়োজন, কেন প্রয়োজন, এবং এটা মানব জীবনের কি ভূমিকা রাখে, সেই কথাটুকু বলে নিয়ে তোমার জিনতত্ত্ব পড়তে গেলে কিছু শব্দ আসে, যে শব্দগুলো আমি ক্লাসে সব ব্যাখ্যা দিচ্ছি। আসলে আমার মনে হয় এই চ্যাপ্টারটা আমরা রিভিশন করছি, তাই না? আমরা এর আগে এটা পড়েছি, আজকে এটা আবার কিন্তু রিভিশন হচ্ছে। কিছু বাড়তি তথ্য আমি বিজ্ঞানীর নামগুলো তোমাদের দিলাম। এখন এর প্রয়োজনীয়তা এবং মানব কল্যাণে কী গুরুত্ব, এটা পড়ে নিয়ে আমরা একটু জেনে নিয়ে আমরা সেই ছোট ছোট শব্দগুলো যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা জানবো। তোমরা একটু শুনে নাও, আজকেই জেনে নাও। জেনেটিক্স চ্যাপ্টার যদি আমরা খুবই ভালোভাবে শিখতে চাই তো মিনিমাম 7টা লেকচার লাগে কমপক্ষে। আমাদের এত বছরের অভিজ্ঞতায় যেটা দেখেছি, যে এই চ্যাপ্টার যদি আমরা খুব খুঁটে খুঁটে শিখতে চাই, ভালোভাবে শিখতে চাই, তবে আমাদের অন্তত
7টা লেকচার লাগে, 7 দিন লাগবে। আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারটা, আজকে প্রাথমিক ধারণাগুলো আবার আমাদের রিভিশন হচ্ছে। এখন আমরা দেখব জিনতত্ত্বের প্রয়োজনীয়তা। এখন আমরা দেখব জিনতত্ত্বের প্রয়োজনীয়তা। হ্যাঁ, এটাই মনে হচ্ছিল যে এটা রশ্মিকার দিয়ে লেখে। জিনতত্ত্বে ইংলিশ ভালো, তাই না? ইংরেজিতে লিখতেও সুবিধা। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ জেনেটিক্স, ইম্পর্টেন্স অফ জেনেটিক্স। এখন আমরা একটু আস্তে আস্তে একটু শুনি যে ইম্পর্টেন্সটা কি, জেনেটিক্সের ইম্পর্টেন্সটা কি। দেখো, নতুন নতুন যে এই যে দেখো, এক গোলাপ ফুল কত প্রকরণ এসেছে। এক গোলাপ ফুলের তোমরা আগে দেখতাম মিষ্টি গোলাপি, তাই না? সাদা গোলাপ বা একটু অরেঞ্জ কালারের গোলাপ, এখন কত কালারের গোলাপ দেখো। এই যে ভ্যারিয়েশনটা, এটা জিনতত্ত্ব না হলে কিন্তু এটা সম্ভব ছিল না। জেনেটিক্স রিকম্বিনেশন ঘটিয়ে অনেক কিছু, ব্যাপক কিছু করে ফেলা হচ্ছে। ফুলের কালার, ফুলের সাইজ, এমনকি দেখো ভেড়া থেকে যে আমরা পশম পাই, সেই পশমটা চিন্তা করা হচ্ছে যে আমরা অন্য কোনো বড় প্রাণীর সারফেসে পাই কিনা। আমরা গাধা বা ঘোড়ার সারফেসে যদি ওই জিনটা দিই, তাহলে সেটা যদি আমরা বেশি করে পশম পাবো। এরকম কিন্তু সারা বিশ্বে নানা রকম গবেষণা চলছে। হ্যাঁ উমামা, আমি কিন্তু সালটা ঠিক করে দিয়েছি, তুমি পরে এসেছো, আজকে কিন্তু আর দেখো সময় নাই আর এস ফ্যাক্টর। তারপরেও আমি জিনতত্ত্বের প্রয়োজনীয়তাটা একটু বলে নিয়ে যদি সময় থাকে আমি আর এস ফ্যাক্টরে যাচ্ছি। মানে জেনেটিক্স পড়াতে যে আর এস ফ্যাক্টর শেষের দিকে, তারপরেও আমি যদি সময় থাকে আমার হাতে, আমি তোমাকে আর এস ফ্যাক্টরটা খুবই ইজি হালকা করে আমি বুঝিয়ে দিচ্ছি। আর কি, যে দেখো উদ্ভিদবিদ্যা, তারপর প্রাণী সংরক্ষণ, কৃষিকাজে এই বংশবিদ্যাটা দারুণভাবে কাজে লাগে, যে কী করে আমরা সেটা ডেভেলপমেন্ট করব। তারপরে মানুষের ক্ষেত্রেও অনেক সাহায্য করছে। কি করে সেটা, যে আমরা চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে, তাই না? জেনেটিক্স গবেষণার ফলেই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে, যে যেমন বাংলাদেশে যে ভ্যাকসিন এর কথা বলেছেন ডক্টর আসিফ, তো এইটা কিন্তু আসার কথা, কারণ বাঙালিরা অনেক ব্রিলিয়েন্ট। কিন্তু তুমি যদি ব্রিলিয়েন্সের দিক দিয়ে দেখো, বাংলাদেশের অনেক বিস্ময়কর কিন্তু আবিষ্কার রয়েছে। অনেক অনেক তাদেরকে সুযোগ দিলে, ওনার তো রেজাল্ট এতদিনে তোমরা দেখে গেছো যে ওনার রেজাল্ট খুবই ভালো। উনি মাস্টার্সে ফার্স্ট ক্লাস, ফার্স্ট মাইক্রোবায়োলজিতে, তো অনার্সে থার্ড। হ্যাঁ, উনি নটার ডেম ছিলেন। তো ওনাকে যদি সাপোর্ট দেওয়া হয়, ওনাকে যদি বাহবা দেওয়া হয় যে হ্যাঁ যতটুকু করেছে আমরা খুশি, উই আর হ্যাপি যে আমাদের দেশটাকে নিয়ে ভাবছেন, কেউ একজন ভাবছেন, সেই ভাবনাটাকেও কিন্তু আমরা যদি সাপোর্ট দিই, এটাও কিন্তু অনেক বড় আনন্দের একটা বিষয়। এরপরে মানব কল্যাণে কি কি করতে পারে দেখো, আমরা মানব কল্যাণে এক এক করে একটু জেনে নিই যে আমরা মানব কল্যাণে কি কি করতে পারে এই জেনেটিক্সটা, যে আমরা কি কাজ করতে পারি মানব কল্যাণের। উদ্ভিদ এবং প্রাণীর তোমার নতুন নতুন বৈশিষ্ট্য প্রকাশের জন্য বংশগতি বিদ্যা কিন্তু সম্পূর্ণরূপে কাজে লাগানো হচ্ছে। যে উদ্ভিদের নতুন নতুন বৈশিষ্ট্য, সূর্যমুখী থেকে দেখো তেল তৈরি করা হচ্ছে। আগে সোয়াবিন তেল খাইতা তোমরা, তাই না? শুধুমাত্র সোয়াবিন তেল খেতাম, এখন সূর্যমুখীর বীজ থেকে কিন্তু তেল করা হচ্ছে। এরকম কত কিছু যে করা হচ্ছে। যদিও চীন কিভাবে জানি কি করে, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চাল এসব আবিষ্কার না করে যদি এই ধরনের জেনেটিক্সের গবেষণা করে, ঠিক আছে প্রকরণ বের করুক, কিন্তু তাই বলে প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো খেলে ক্ষুধা মিটবে হয়তো, কিন্তু শরীরের ক্ষতি করবে, ডিজিজ করবে, সেই জিনিসগুলো বাজারে সেয়ে গেছে। এবং কালকে শুনলাম যে হ্যান্ড স্যানিটাইজার এত নকল বের হয়েছে যেগুলো স্কিনের ক্যান্সার পর্যন্ত করতে পারে। সুতরাং আমার ছেলেমেয়েরা বি কেয়ারফুল, বাসায় থেকেও সাবান দিয়ে হাত পরিষ্কার করো। আর কি কাজ করা যায় দেখো, যে এইগুলো জেনেটিক্স গবেষণার মাধ্যমে আর কি কাজ করা যায়। তোমরা আগে এত মাছের হয়তো টেস্ট নাই, এটা ঠিক যে আগের মতো টেস্ট পায় না, কিন্তু এত ভ্যারাইটি মাছ, এক কার্প জাতীয় মাছ নিয়ে এসে কত প্রকারের মাছ হচ্ছে দেখো। তারপরে মাগুর মাছ চাষ করা হচ্ছে, কই, শিং, সব কিছু নতুন জেনেটিক্স প্রযুক্তিতে, ব্রিডিং প্রযুক্তি জেনে
ছোট্ট একটা চৌবাচ্চা করে সেই চৌবাচ্চার কত হাজার হাজার লক্ষ লক্ষ মাছ তোমার তৈরি করা হচ্ছে। তো এই জিনিসগুলো জেনেটিক্স না হলে কিন্তু আমরা জানতাম না। সংকরায়ন পদ্ধতি জানতেছি আমরা, হাইব্রিডাইজেশন জেনে মুরগি, গবাদি পশু, মাছ এগুলো সৃষ্টি করছি। এমনকি তোমরা তো রিকম্বিনেট ডিএনএ যখন পড়বা তখন দেখবা যে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা গবাদি পশুর পরিপাকতন্ত্র নিয়ে, হ্যাঁ ধরো গরুর তোমার পাকস্থলী নিয়ে এখানে জিন সিকোয়েন্স বের করে দেখা গেছে 41 নাম্বার যে অ্যামাইনো অ্যাসিড, ওটা তো পলিপেপটাইড চেন, তাই না? ডিএনএটা কি? ডিএনএটা ডাবল হেলিক্স মডেল, এখানে বিভিন্ন চেইন আছে, তাই না? নাইট্রোজেন বেজ আছে, এরকম দেখা গেছে 41তম স্থানে এমন একটা জিন আছে যেটা দিয়ে ইনসুলিন তৈরি করা যায়। তাহলে ব্যাপক সাফল্য না এই ইনসুলিন? আমাদের তো এখন ঘরে ঘরে ডায়াবেটিক্সের পেশেন্ট। তাহলে সেই কাজগুলো করা হচ্ছে এই বংশগতি আছে জন্যই। আরও কি করছে যে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, অ্যালবিনিজম, প্রত্যেকটার কারণ জানা যাচ্ছে এখন, তাই না? আগে কেন বর্ণান্ধতা জানতো না মানুষ, যে ও কেন একই রকম জিনিসপত্র কিনে আনে, ও কোনো রং চেনে না, এটার কারণ কিন্তু জানতো না। এখন কিন্তু আমরা জানি যেটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের ছেলেদের সাধারণত বেশি হয়, কারণ ছেলেদের সেক্স ক্রোমোজোম একটা এক্স, তাই না? ওয়াইটা অটোজোম, আর মেয়েদের সেক্স ক্রোমোজোম দুটা এক্স এক্স। ছেলেদের এই এক্স ক্রোমোজোমের ওপরে যদি ত্রুটি থাকে, এই বর্ণান্ধতার জন্য দায়ী জিন যেটা, সেটার ত্রুটি থাকলে সে তখন ওই কালো বেগুনি, লাল বেগুনিগুলো আলাদা করতে পারে না, সবগুলো একই রকম রং লাগে। এটা আমরা জানলাম হিমোফিলিয়াও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই হিমোফিলিয়ারও একটা জিনের কারণে ব্লিডিং বন্ধ হয় না, কোনো জায়গায় রক্ত জমাট বাঁধতে চায় না কেটে গেলে। তাহলে এই জিনিসগুলো যখন তুমি একটা সমস্যা জেনে যাবা, তখন কিন্তু সেই সমস্যার প্রতিকারও করতে পারবা। যদি সমস্যার কারণটা না জানতে পারো, সেই কারণটা জানলে আমরা কিন্তু তার প্রতিকার করতে পারি। আমরা যে কোনো বিষয়ের মা রাগ করেছে, তুমি যদি মার কারণটা জানো, যে মা আজকে তোমার সাথে ঠিকমতো কথা কেন বলছে না, সেই কারণটা যদি জেনে যাও, তাহলে কিন্তু তুমি তার সেই প্রতিকার করতে পারবে। তো প্রত্যেকটা বিষয়েই তাই, যে আমরা কারণ জানবো, এই করোনা ভাইরাসটা কিভাবে ক্ষতি করছে, এর জিন সিকোয়েন্স যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু ওটাকে ভাঙতে কোন প্রোটিন লাগবে, ওর নির্যাস নিয়ে বা ওর প্রোটিন আবরণ নিয়ে আমি কিন্তু তাহলে সেই ধরনের একটা অ্যান্টিবডি তৈরি করতে পারবো, যেটা হিউম্যান বডিতে দিয়ে সেই অ্যান্টিবডিটা তোমরা তো জানো কি অ্যান্ড লক অ্যান্ড কি সিস্টেমে সেটাকে আটকে ধরে ডিস্ট্রয় করে দিতে পারবে, বিশ্লিষ্ট করে দিতে পারবে। আমরা ক্লোনিং করতে পারি, আমরা রিকম্বিনেট ডিএনএ করতে পারি, আমরা এটাকে অনেকভাবে অ্যান্টিবডি বাড়িয়ে দিতে পারি, টি সেলকে হেল্প করতে পারি, টি সেল বি সেলকে হেল্প করতে পারি, করে আমরা এই কাজগুলো করতে পারি যেটা ডক্টর আসিফ শুরু করেছেন। আল্লাহ যেন তাই করেন, কারণ আমরা বুঝতেই পারছি যে কোনো মেডিসিন যেহেতু নাই, তাহলে আমাদের ভ্যাকসিন আবিষ্কার করতেই হবে, এবং এই ভ্যাকসিন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবে যদি আমরা সেফ পাই, আল্লাহ পাক আমাদের সেফ করুক, হায়াত সমস্তই তার হাতে। তারপরেও কিন্তু কিছু কথা থেকে যায় যে আমাদেরকে এত জানা, আমরা কিন্তু ইমানি হায়াত চাই, যে আমাকে হায়াতে তৈয়বা দান করো, চাইতে বলা আছে। তুমি যদি খুব পরিচ্ছন্ন জীবনযাপন করো, হায়াত তোমাকে বাড়িয়ে দিতে পারে। তো এগুলো নিয়ে আমরা এখন অন্তত পড়াশোনা নিয়ে গবেষণা করব। বলা যায় না আমাদেরও কোনো বাচ্চা ভবিষ্যতে এরকম অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারে, তাই না? এবার আসো আমরা আরও কিছু জানি, যে আর কি করতে পারে। এটা আমরা কিন্তু তোমার জমি জমাতে কি করতে পারি। আগে কি হতো, আগে তুমি ধানের কথা চিন্তা করো, আমরা কিন্তু আজকে গল্প করছি, এখন এই গল্পের মাধ্যমে আমরা এই জেনেটিক্স বিষয়টা জানার চেষ্টা করছি। আগে কি ছিল বলো? আগে আব্বু আম্মু দাদা দাদি যাদের আছে, তাদের যে কিন্তু 3টা ফসল, আউশ, আমন, বোরো। এখন দেখো এই বিআর 29, 30, 34, অর্থাৎ এত চাল আবিষ্কৃত হয়েছে, এত চাল বের করেছে। কেন, কিভাবে? এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, জেনেটিক বংশগতির জন্য এগুলো রিকম্বিনেশন করেই কিন্তু এত ভ্যারাইটি, এত টাইপের ধান আবিষ্কার হয়েছে। আর কি হয়েছে, আগে মাঠে বীজ ছড়া কিছু হলো না, তখন কি করলো, এই জেনেটিক্স গবেষণার মাধ্যমে অধিক ফলনশীল
অধিক ফলনশীল জাত হবেই অঙ্কুরোদ্গম এমন জাত অধিক সহনশীল, অর্থাৎ ঝড় বৃষ্টি তাপ পোকামাকড় এগুলোর সহনশীল জাত আবিষ্কার করলো। এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে এই জেনেটিক্সের কারণে। আরেকটা কি, যে তোমরা তো শুনলা, আমরা বললাম যে আমরা ওষুধ, ভ্যাকসিন, এনজাইম তৈরি করছি। আর এখন তো অবশ্যই কার বাচ্চাকে কোনো রকম সন্দেহ হলে তোমার ডিএনএ চেক করার মাধ্যমে আমরা জেনে যাই যে হ্যাঁ কার সন্তানকে, এমনকি চোর ডাকাত ফিঙ্গার খুনি শনাক্ত নিয়ে সেখানে জেনেটিক্স বিশ্লেষণ আমরা জেনে যাই। এবং আরও একটা ফাইনালি যেটা হচ্ছে জিন ক্লোনিং করে আমরা প্রাণী তৈরি করছি, তাই না? যদি এটা গড সাপোর্ট করে না, প্রাণী তৈরি করছি করে আমরা সাকসেস, মানে এন্ড্রো এবং ডলিকে বেশি দিন বাঁচায় রাখা যায় নাই, বাট আমরা যদি উদ্ভিদে এটা অনেকভাবে দিতে পারবে, একটা গরু অনেক বেশি মাংস দিতে পারবে, তার আয়ুকে যদি বাড়ায় দিতে পারি, ভেড়ার পশমের কোয়ালিটি আমরা বাড়ায় দিতে পারি, এইভাবে জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার উমামাকে আছো? উমামাকে কি আমি উমামা দেখছো, আছো? আর এস ফ্যাক্টরকে আজকে যাব নাকি জেনেটিক্স যেভাবে শুরু করেছি আমরা সিরিয়ালি যে আর এস ফ্যাক্টরে যাই, কি বলো? জাম্প দিয়ে আর এস ফ্যাক্টরে না যেয়ে আমরা জেনেটিক্স শুরু করেছি যেভাবে, এটা যেভাবে শেখা দরকার সেভাবে যে আমরা তারপরে যাই, তাই না? তারপরে আর এস ফ্যাক্টরে যাই। উমামাকে আছো? শুনতে পাচ্ছ আমাকে? ঠিক আছে, আমরা আসলে জেনেটিক্স চ্যাপ্টারটা একটু সিরিয়ালি যাই। আর এস ফ্যাক্টর যখন আসবে এই চ্যাপ্টারটা আমরা পড়তে তখন আর এস ফ্যাক্টর পড়ে নিব। আর এই জিন তত্ত্ব পড়তে গিয়ে আমাদের কতগুলো শব্দ সম্পর্কে জানতে হবে। আজকে আমরা সেই শব্দগুলো জেনে নিয়ে, আমাদের হাতে 10 মিনিট সময় আছে, সেই শব্দগুলো জেনে নিয়ে আজকের মতো শেষ করি। হ্যাঁ, এটা আমি বলে দিয়েছি তোমাদের 7 দিন লাগবে এটা শেষ করতে, তো আমরা সেই শব্দগুলো চিনে নিই। তোমরা খাতায় লিখবে, তোমরা কখনো চিন্তা করবে না বইয়ে আছে পড়ে নিব, এই জিনিসটা করবে না। খাতায় লিখতে তো একবার জানা হয়, বানানটা জানা হলো, তোমার চোখ দেখলো, তোমার মেমোরি দেখলো, সুতরাং খাতায় লিখবা। জেনেটিক্স পড়তে যেয়ে বিজ্ঞানীদের সম্পর্কে আমরা জানলাম। এর 1 নাম্বার শব্দই শিখবে জিন। জিন কি? আমরা বহুবার বলেছি যে এটা ডিএনএতে বিদ্যমান বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মৌলিক একক, তাই না? আমরা যদি এক কথায় বলি তাহলে কি বলবো? ডিএনএতে বিদ্যমান বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি অতি ক্ষুদ্র মৌলিক একক, তাই না? একটা কার্যিক সেলের একটা অংশ যেটা বংশ পরস্পরায় স্থানান্তরিত হয়, একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি নির্দেশ দেয়, এটা ডিএনএর অংশবিশেষ। ডিএনএর অংশবিশেষই জিন, যেটা মেন্ডেল যখন এটা নিয়ে গবেষণা করেন উনি তখন এর নাম জিন হিসাবে জানতেন না, উনি তখন এটার নাম দিয়েছিলেন, মেন্ডেল কিন্তু নাম দিয়েছিলেন ফ্যাক্টর। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে আমরা পড়ব লোকাস। সহজ বাংলা যদি আমি বলি, লোকাস হচ্ছে স্থান। লোকাস হচ্ছে স্থান। লোকাস হচ্ছে স্থান। এখন সেটা কি, যে এই যে ক্রোমোজোম, তোমরা জানো ক্রোমোজোম কেমন দেখতে, এরকম ক্রোমোজোমের 2টো বাহু থাকে, তাই না? এখন যে জায়গায় জিনগুলো অবস্থান করে, যে জিন আমি ডট দিচ্ছি মনে করো, ক্রোমোজোমের যে জায়গায় জিনগুলো অবস্থান করে দ্যাট ইজ লোকাস। ক্রোমোজোমের যে জায়গায় জিনগুলো অবস্থান করে সে অবস্থান বা ওই বিন্দুকে বলা হয় জিনের লোকাস। ক্লিয়ার? তোমরা এই ছোট্ট বিষয়গুলো, একেবারেই ছোট্ট বিষয়গুলো তোমরা শুধু মন দাও না, বা যখন পড়ো মন দিয়ে ওই বাক্যটা পড়ো না। মানে আমরা যেমন, এটা ঠিক যে আমরা একটা গল্পের বই যখন পড়তাম, গল্পের বইটাও খুঁটি পড়তাম যেন গল্পটা বাচ্চাদের কাছে বলতে পারি বা কাউকে না কাউকে বলতে পারি। তোমরা এখন সংজ্ঞা মুখস্থ করো, কি যে মুখস্থ করো, খাতায় যখন ডেফিনেশন লেখো তোমরা
অবাক হয়ে যায় যে কোনো না কোনো ওয়ার্ড নাই, এই মিসিংয়ের কারণে পুরো অর্থই চেঞ্জ হয়ে যায়। আর এই জিনিসগুলো ক্লাসে ধরলে তাকায়ে থাকো প্লিজ। ক্লাসে 10-15 জন খুব ভালো বলছো, বাকিরা মোটামুটি, এটা না হয়ে একটা ক্লাসে আমরা চাই বুয়েট কলেজের মতো জায়গায় আমরা 80 জনই যেন স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য বলতে পারে। আমি জানি তোমরা সবাই খুবই ভালো, শুধু একটু মনোযোগী আর অমনোযোগিতার অভাব। আসলে চারপাশে এত কিছু, সেগুলো থেকে নিজেকে কন্ট্রোল করে এনে পড়াশোনার মাঝে নিজেকে কনসেন্ট্রেশনটা টোটালি পড়াশোনার মাঝে রাখতে হবে। কিছু ভালো চিন্তা, কিছু ভালো কাজ, হ্যাঁ বাইরের কিছু তো একটু শুনবই, জানবই, বই পড়বো। বই পড়া ছাড়া মনের আলো আসে না, মনের অন্ধত্ব ঘোচে না। সুন্দর সুন্দর বই পড়বো, ভালো ভালো লেখকের বই পড়বো। বই পড়া তো ছেড়ে দিয়েছো তোমরা, তো এইগুলো পড়তে যে সংজ্ঞাটা যদি লোকাস আর কিছুই না, দেখো জিন যে জায়গাটায় আটকে থাকে সেটা হচ্ছে লোকাস। এই কথাটাও না যে লোকাস কি, লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে জায়গায় জিন লাগানো থাকে। এরপরে আসো হোমোলোগাস ক্রোমোজোম। 3 নম্বরে আসো হোমো ইউএস, হোমোলোগাস CHRO দিলাম, হোমোলোগাস ক্রোমোজোম। তোমরা জানো যে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে বাবার কাছ থেকে 23টা, মার কাছ থেকে 23টা ক্রোমোজোম আসবে, তাই না? বাবার কাছ থেকে 23টা, মার কাছ থেকে 23টা ক্রোমোজোম পেয়ে থাকি প্রতিটি কোষে, প্রতিটি কোষে। তাহলে ক্রোমোজোম কি 23টা, যে 23 জোড়ায়? হ্যাঁ 23 জোড়া, বাট সংখ্যা তো ধরো যতগুলো কোষ মাল্টিপ্লাই ইন্টু, মানে কত দিয়ে গুণ করবা, 46 দিয়ে গুণ করবা, ততগুলো ক্রোমোজোম, তত বৈশিষ্ট্য। শুধু 23টা বৈশিষ্ট্য তো আমাদের না। এই 23 জোড়ার মধ্যে এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, যা আমাদের সেক্স বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বাকিগুলো কিন্তু আমাদের আদার্স সব কাজগুলো করে। দেখো তাহলে এই যে একটা ক্রোমোজোম এঁকেছি, আর একটা ক্রোমোজোম যদি হুবহু আমি আঁকি এখানে, আবার একটা মার হুবহু থাকে, ধরো 1-2 দিয়ে যদি বলি, এটা এটা একটা বাবার, এটা একটা মায়ের, এই 2 নাম্বার, এটা একটা বাবার, এটা একটা মায়ের, এগুলো তো একই রকম দেখতে। এই একই রকম দেখতে ক্রোমোজোমগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আর ধরো একটা ক্রোমোজোম হচ্ছে 1, একটা ক্রোমোজোম 2, এটা এই সেটটাকে বলা হয় হেটারোলোগাস ক্রোমোজোম। ক্লিয়ার ব্যাপারটা? এই সেটটা একটা বাবার, একটা মায়ের, এই সেটটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এই সেটটা হেটারোলোগাস ক্রোমোজোম 1 আর 2। এটা ধরে দেখতে এরকম ক্রোমোজোমগুলা। এই দুটো শব্দ গেল যে হোমোলোগাস এবং হেটারোলোগাস। এরপরে আসো আর দুটো শব্দ বলে আমি শেষ করি। হ্যাঁ, অ্যালিলি। অ্যালিলি বা অ্যালিলি ফর্ম। অ্যালিলি হচ্ছে ধরো এই একটা ক্রোমোজোম, হ্যাঁ এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, এই যে একই রকম ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত। এই জায়গায় ধরো এ একটা জিন আছে, এই জায়গায় আছে বি একটা জিন, এই জিন এই জিন, ক্লিয়ার? ক্রোমোজোমে অবস্থিত একটি আর একটির অ্যালিলি বলা হয়। তোমরা নিশ্চয়ই পড়েছো সালফারের বহুরূপতা আছে না, অনেক রূপ আছে সালফারের, কিন্তু এটার অ্যালিলি ফর্ম কিন্তু সেই রকম একটা বিষয়। অ্যালিলি ফর্ম হচ্ছে ঠিক সেরকম একটা বিষয়। আর 2-3টা শব্দ না বললেই না, সেই শব্দগুলো আমরা একটু জেনে নিয়ে আজকের ক্লাস শেষ করি। সেটা হচ্ছে জিনোটাইপ এবং ফিনোটাইপ। ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে তুমি দেখতে কেমন, তুমি লম্বা, সাদা, কালো, উচ্চতা, তোমার রং, তোমার চুলের রং, তুমি কেমন বাহ্যিকভাবে দেখতে, তুমি কেমন, দ্যাট ইজ ফিনোটাইপ। তুমি বাহ্যিকভাবে দেখতে
তুমি লম্বা, এটা গবেষণা করে যদি বের করে দেখা যায় তোমার লম্বার সেই জিনটা কেমন দেখতে, সেই জিনটা কি তোমার এরকম দেখতে নাকি তোমার জিনটা এরকম দেখতে, এই যে গবেষণা, অর্থাৎ যে কারণে তোমার জিনগুলো দেখতে কেমন বা তোমার ফর্সার কারণে জিনগুলো দেখতে কেমন, এই প্রকাশটাকে বলা হয় জিনোটাইপ। আজ এই পর্যন্তই, কারণ আমরা 11:30 বেজে গেছে, আমাদের 45 মিনিট ক্লাস। তো আগামী দিন আর কয়েকটা শব্দ এখানে আছে, সেই শব্দগুলো শিখে নিয়ে আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল এর ব্যাখ্যা ইনশাল্লাহ এই দুটো আমরা শেষ করতে পারবো আগামী ক্লাসে। ফার্স্ট ল আমি লিখে দিচ্ছি যে আগামী ক্লাসে আমরা কি কি করব। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল আগামী ক্লাসে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল। এটা আমি হয়তো পুরোপুরি বোর্ডে লিখবো না, যতটুকু শিখায় দিলে তোমরা নিজেরা পারবে আমি সেইটুকু তোমাদের সঙ্গে শিখিয়ে দেব। তো হোপ ফর দ্য বেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অযথাই বাইরে ঘোরাঘুরি করো না, এখনও আমরা রিস্ক পজিশনে আছি। সবাই দোয়া করো আমরা এই মহামারী ক্রান্তিকাল উতরে যেতে যেন পারি, মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করো। অ্যালিলি তো উমামা তুমি অনেক কিছু বুঝতে পারছো না মা। অ্যালিলি হচ্ছে ধরো এইটা আর এইটা একই রকম না দেখতে, এটা দেখো আমি 1, এটাও 1, মনে করো এটা 1 এটাও 1, এটার পাশাপাশি দুটো একই রকম দেখতে ক্রোমোজোম, এই যে দেখো এই জায়গায় ধরো আর এই জায়গায় ধরো, একটা একই জায়গায় অবস্থিত জিন একটি আর একটির অ্যালিলি। অ্যালিলি মানে বহুরূপতা, এটারই আরেকটা রূপ, এটা অ্যালিলি। এটার আর এখানে যদি একটা জিন থাকে এটার অ্যালিলি নয়, বাট একই লোকাস, একই জায়গায় যদি, একই রকম জায়গায় যদি জিন থাকে তবে সেটাকে অ্যালিলি বলে। উমামা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক 11টায়। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।